ভারতের সাথে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার, তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেছেন বিএনপি নেতারা। চেয়ারম্যানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম। দেশে আধিপত্যবাদের ছায়া দেখতে চায় না জামাত, নতুন চোরদের হাত অবশ করতে পারলেই উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে, মন্তব্য ডাক্তার শফিকের। তৃতীয় দিনের নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ফ্যামিলি ও কৃষক কার্ড নির্বাচনী প্রলোভন, বাস্তবায়নযোগ্য নয়, মন্তব্য নাহিদের। চাঁদাবাজি ও দখল বাণিজ্যে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার কারণ জানিয়েছে পুলিশ। খুনের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার, মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মাহদি আমিন বলেন, সার্বভৌমত্ব রক্ষা করায় বিএনপির রাজনীতি। এ সময় তারেক রহমানের প্রথম নির্বাচনী সফরে অংশ নেয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। জানান, রবিবার চট্টগ্রাম সহ 4 জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল সকালে স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশ নেবেন তিনি। চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লায় যথাক্রমে 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোনাগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3টি আলাদা নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। যেটাই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তার সম্পূর্ণরূপে অপপ্রচার। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি যে এখানে ইতিবাচক রাজনীতি হবে, কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে রাজনীতি, সেখানে হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতায়ন, এটিকে কেন্দ্র করেই তো বিএনপি রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের এই দিনে কুয়ালালামপুরে মারা যান তিনি। কোকোর মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপির নেতারা। তারা প্রয়াত কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারত শেষে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন। 111 এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন। ইসির নিয়ম অনুসারে প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য প্রশংসিত হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে, ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। 20 বছর 7 মাস পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রবিবার সকালে পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে সমাবেশকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে 20 থেকে 30 লাখ লোকের সমাগম হবে বলেও মনে করছেন দলের সিনিয়র নেতারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর পলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় জনসমুদ্রের রূপ নেয় সমাবেশটি। এর 14 বছর পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে রবিবার সকালে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। আর দীর্ঘ 20 বছর 7 মাস পর পা রাখছেন চট্টগ্রামে। সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে মনে করছেন নেতাকর্মীরা। সারা
চট্টগ্রামের জনগণের যেই অনুভূতি দেখতেছি আমি, এটা গণজোয়ারে পরিণত হবে। ওনার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, তারুণ্যের প্রথম ভোট তারেক রহমানের পক্ষে হোক, দেশ হোক, দেশের উন্নয়নের পক্ষে হোক। চট্টগ্রামের আপময় জনতা যেভাবে উদ্বিগ্ন হয়ে আছেন, তো হয়তো কালকে দেখা যাবে আমাদের ওইখানে জনগণের অনেক একটা বহিঃপ্রকাশ ঘটবে। সমাবেশে তারেক রহমান চট্টগ্রামকে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী করার বিষয় উপস্থাপন করতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী ইনশাল্লাহ পরিপূর্ণতা লাভ করবে, সেই মেসেজ সেই আগামী 25 তারিখ সকাল 11টা রোববার সেই জনসভায় চট্টগ্রামবাসীর জন্য নতুন উনি যে পরিকল্পনা করেছেন এটা উনি উপস্থাপন করবেন। 21 বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি আর গণতন্ত্র এক শব্দ উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাবেশটি শুধু বিএনপির নয়, সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে। মানুষের আস্থা বিএনপির উপর, তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এবং তারেক রহমান সাহেব যে রূপরেখা দিয়েছে আগামীর বাংলাদেশের বাস্তবায়নের যে দিকগুলো তুলে ধরেছেন, মানুষ আস্থা পাচ্ছে। এটা আগামীর বাংলাদেশে যে পরিবর্তন সেটা মানুষ দেখতে পাচ্ছে চোখে। সুতরাং এটা খালি বিএনপির জনসভা হবে না, এটা সর্বস্তরের মানুষের, সব পেশার মানুষের সমাবেশ হবে। এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপি এক গণবিজ্ঞপ্তি দিয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাইদ এবং তার সঙ্গীরা জীবন দিয়ে যে দায়িত্ব রেখে গিয়েছেন সে আমানত রক্ষার জন্য তার দল লড়ে যাবে। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে রংপুরের পীরগঞ্জে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, যেভাবে আবু সাইদ বুক পেতে জীবন দিয়েছেন সেভাবে লড়ে যাবেন তারা। দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবে না। জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না জামাত, মন্তব্য ডাক্তার শফিকুরের। এর আগে কবর জিয়ারত শেষে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন শফিকুর রহমান। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা 10টি দল একত্রিত হয়েছে, 10 মিলে আপনাদের সামনে এসেছি। রাজধানীতে চলছে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ওয়ারি থেকে তৃতীয় দিনের প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এ সময় 38 নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালান তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে জনসমর্থন পেলে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বলেন, এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকবেন তিনি। বিএনপির পক্ষে গণজয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ইশরাক হোসেন। এদিকে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। মিরপুর 6 নম্বর এলাকার ট ব্লকের বিভিন্ন অলিগুলি প্রদক্ষিণ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন। এলাকাবাসীর হাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন আমিনুল হক। আমাকে একটা সুযোগ করে দিবেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি আমার জীবন উৎসর্গ করেছি, রাজনীতি করব, রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব এবং আমাদের এই বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম, মুক্ত বাংলাদেশ এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব।
দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এমন আশ্বাস দেওয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবে ভোটাররা যাতে ভয় না পায় সে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন নাহিদ ইসলাম। ইলেকশন কমিশনের চাপ প্রয়োগ করে গণভোটে প্রচারণার জন্য শোকজ তারা নিয়ে এসেছেন বিএনপির পক্ষ থেকে, অথচ তারা নিজেরাই আচরণবিধি কিন্তু কোনোভাবেই মানছেন না এবং বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেন, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, বিদেশে অবস্থানরত দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিলীপ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী। কারওয়ান বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গুলশানের শাহাবুদ্দিন পার্কে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান। দর্শক আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি যে সমস্যার কথা বললেন, এই যে এখন সাইবার বুলিং হচ্ছে, তারপরে আপনার অ্যাসিডের ঘটনাটা যেটা আপনি বলেছেন, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শেখাতে পারি। আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু ওর মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলা তো যখন যখন 12 পার হবে তারা, তখন কিন্তু তারা সমাজের আস্তে ক্লাস 12 পার হবে, তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিভিন্ন জবে। তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে। অ্যাপ্লাই আগে থেকেই করবে, কিন্তু তখন সমাজে ঢুকলে অ্যাপ্লাই করা শুরু করবে। দর্শক, আমরা শুনছিলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গণতান্ত্রিক মূল্যবোধের জন্য আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকে পরস্পর দোষারোপ না করার পাশাপাশি সহিংসতা পরিহারের আহ্বান সুশাসনের জন্য নাগরিক সুজনের। ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। একই সাথে দ্বৈত নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে সরকারের কোনো ধরনের নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, অতীতের মতো এবারও নির্বাচনে কালো টাকা ব্যবহারের আশঙ্কা রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কালো টাকার ব্যবহার রোধে সরকারকে আরো কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক রয়েছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এআই এর যুগে ভোটের দিন অপপ্রচার চালানো হতে পারে উল্লেখ করে নির্বাচন কমিশনকে আগেভাগে সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। টি-20 বিশ্বকাপ বিতর্ক। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলে এই সিদ্ধান্তের পক্ষে থাকবেন নাজাম শেঠি। সংবাদ মাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টসের সঙ্গে বৃহস্পতিবার নিজের মত ব্যক্ত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির এই সাবেক চেয়ারম্যান। নিরাপত্তা শঙ্কায় ভারতে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ, সেটি মানেনি আইসিসি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপারের আগে জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে
পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন তাদেরও বিশ্বকাপ বয়কট করা উচিত। এশিয়া স্পোর্টসের সঙ্গে সেঠি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্ত অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয় পিসিবি কি সিদ্ধান্ত নেয়। এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে এমন সিদ্ধান্তের পক্ষেই থাকবেন বলে জানান পিসিবির সাবেক প্রধান। আইসিসি বড় বড় সিদ্ধান্তে ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন সেঠি। তার ভাষায়, প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নিয়ে আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভারতের সাথে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার। তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেছেন বিএনপি নেতারা। চেয়ারম্যানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম। দেশে আধিপত্যবাদের ছায়া দেখতে চায় না জামাত। নতুন চোরদের হাত অবশ করতে পারলেই উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে, মন্তব্য ডাক্তার শফিকের। তৃতীয় দিনের নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ফ্যামিলি ও কৃষক কার্ড নির্বাচনী প্রলোভন, বাস্তবায়নযোগ্য নয়, মন্তব্য নাহিদের। চাঁদাবাজি ও দখল বাণিজ্যই স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার কারণ জানিয়েছে পুলিশ। খুনের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।